কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছিল নান্টু ঘোষ কোনো এমএলএ না, জনপ্রতিনিধি না, শ্মশানের ডোম। ওই দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বাঘরা তো মানহানির মামলা করেছে, বলছে বাঘকে নাকি গরুচোর বলে মানুষ রাস্তায় ডাকাডাকি করে। ফলে এইটুকু শুধু বলে রাখতে পারি, জামিন পাওয়া মানেই অপরাধ থেকে খালাস হয়ে যাওয়া নয়। এর আগে আমরা লালু প্রসাদ যাদবকে দেখেছি 96 মামলায় 2020-তে এসে ওনাকে পূর্ণাঙ্গ শাস্তি ভোগ করতে হয়েছে। মূল উদ্দেশ্য যেটা, সেটা যার বাড়ির পাশে সভা হচ্ছে উনি বুঝতে পারছেন না তো, যে আরজি করে জাস্টিস পেতে গেলে উনি মুখ্যমন্ত্রী থাকলে এই জাস্টিস পাওয়া সম্ভব না। বিধানসভা আইন পাস করলেন যে নির্যাতিতার নির্ভয়ার বিচার দ্রুত হবে, আর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে শুনানি পিছিয়ে দেওয়া, এটা দ্বিধাচারিতা নয়? লাশ কাটা ঘরে তো আরো অনেক রহস্য লুকিয়ে আছে বলে আমরা জানতে পারছি। মানে ডেড বডিকে নিয়েও এত বড় বড় ব্যবসা করা যায়। কিছু বামপন্থী অতি বাম নকশালীরা ঢুকে গিয়ে আন্দোলনকে সেটিং করে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। এইসব কাকু জেঠু পিসেমশাই পিসি সবাই কেউ সুরক্ষিত আর নয়। ওরা নিজেরাও জানে এই সমস্ত এদের কারবার সব শেষ হয়ে যাচ্ছে। কালীঘাটের পিসিও সুরক্ষিত নয়, স্বাস্থ্য ভবনের পিসেমশাইও সুরক্ষিত নয়, কালীঘাটের ভাইপোও সুরক্ষিত নয়। এসব কাকু জেঠু পিসি পিসেমশাই সবার অবস্থা খারাপ হতে চলেছে। দেখুন, এই যার কথা আপনি এতক্ষণ ধরে বলছিলেন, ওই দিনকার ঘটনার সময় তো আমি ছিলাম। আমি এবং অগ্নিমিত্রাদি আমরা যখন মেয়েটির মায়ের সাথে, মেয়েটির মা সেমিনার রুমের একদম এ প্রান্তে ছিল, তখন কথা বলতে যাচ্ছিলাম, কিছুতেই কথা বলতে দেবে না। এবং সেখানে একদম বলিষ্ঠ ভূমিকায় দেখা গেছিল সেই তথাকথিত যে পানিহাটির কাকুর কথা আপনি বলছিলেন। এবং ওখানে ওকে এনগেজ করে গেছিল ওই নান্টু ঘোষ। ওকে দুদিন আগে সিবিআই ডেকেছিল। তারপরে যেভাবে আপনারা তো সবাই দেখেছেন, যেভাবে দাহ করা হয়েছে বা এ করা হয়েছে, সেখানে নান্টু ঘোষের কতটা অগ্রণী ভূমিকা ছিল। কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছিল নান্টু ঘোষ কোনো এমএলএ না, জনপ্রতিনিধি না, শ্মশানের ডোম। যেভাবে ও উদ্যোগ নিয়ে করছিল গোটা বিষয়টা, এগুলো সবটাই বেরোবে যে কেন এত তৎপরতা। এবং নান্টু ঘোষ তো মারা যাওয়ার পরে হাসপাতালে দীর্ঘক্ষণ ছিল। সন্দীপ ঘোষের সাথে তার বৈঠক হয়েছে। এবং এই কথা আমি আজকে নয়, সেই দিন থেকে বলেছি। এই কথা আমি সিবিআইয়ের বিভিন্ন অফিসারকে যেভাবে জানানোর, আমি সেটা জানিয়েওছি যে এই বিষয়গুলো আছে এবং ওরা সেই বিষয়ের তদন্ত করছে। সমস্তটা বেরোবে যে সরকারের সম্পূর্ণভাবে তাদের কতটা সরকারি উদ্যোগে এই গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং এটার পেছনে যে কি কারণ বা কি রহস্য লুকিয়ে আছে, এটা তদন্তের পরেই বেরোবে। দেখুন, এটা আপনারা যেভাবে বলছেন সেভাবে নয়। দিলীপবাবু একটা আবেগের জায়গা থেকে বলেছেন। দেখুন, এই বিষয়টা শুধু দিলীপবাবু কেন, অনেকেরই খারাপ লেগেছে, আমাদেরও খারাপ লেগেছে। কারণ ওরা যে মূল দাবিটা ছিল, সেই দাবিটা তো ফুলফিল হলো না। কেন তারা এটা প্রত্যাহার? আমরা বলছি না যে রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে না, ব্যয় দিতে হবে না, সমস্তটাই দিয়ে আন্দোলনের দাবি থেকে তাদের দাবি তো পূর্ণ হলো না। সেই ক্ষেত্রে বিষয়টাকে এত ডাইলিউট করে দেওয়াটা বোধহয় ঠিক হলো না। দিলীপবাবু তাদেরকে অপমান করেনি বা তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেনি, একটা দুঃখের জায়গা থেকে এই কথাগুলো বলেছে। এবং এই দুঃখটা বাংলার প্রতিটা মানুষের মনের দুঃখ। ডাক্তাররা যেভাবে আন্দোলনটাকে যেভাবে কল অফ করে নিল, যেভাবে উইথড্র করে নিল, ঠিক হলো না। তৃণমূলেই সম্ভব, তৃণমূল কংগ্রেসেই সম্ভব। একটা জেল খাটা আসামি, সে জেল থেকে ফিরে আসছে, তাকে নিয়ে এত উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে। আমার মনে হয় সিবিআইয়ের এই বিষয়গুলো সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, ক্যান্সেলেশন ফাইল করা উচিত, তার লেভেল অফ ইনফ্লুয়েন্সটা বোঝানো উচিত যে কতটা ইনফ্লুয়েন্সিয়াল লোক। এবং আমি যতদূর শুনেছি, তার সাথে দেখা করতে এক দুজন সাক্ষী, যারা ওই মামলায় সাক্ষী পর্যন্ত, তারাও তার সাথে পর্যন্ত দেখা করতে গেছে। তাহলে ইনফ্লুয়েন্সের মাত্রাটা কোন জায়গায় যাচ্ছে, এই বিষয়গুলো সিবিআইয়ের নজর রাখা উচিত বলে আমি মনে করি। না, সেটা আমি বলতে পারবো না, তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু তার ক্ষেত্রে সরকারি যে ব্যবস্থাপনা, যেভাবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্তটাই সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। এবং আমি আবারও বলছি, সিবিআইয়ের এই বিষয়গুলো লেভেল অফ ইনফ্লুয়েন্সটা সুপ্রিম কোর্টে বোঝানো উচিত যে ক্যান্সেলেশন ফাইল করে যে এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল মানুষ বাইরে থাকলে এভিডেন্স ট্যাম্পার্ড হবে। দেখুন, একটা কথা আপনাদের বলি, লয়ের সেটেল প্রপোজিশন হচ্ছে জেল ইজ নট দি রুল, বেল ইজ দি রুল অ্যান্ড জেল ইজ দি এক্সেপশন। একটা মানুষ তো ইনফিনিটি পিরিয়ড ধরে জেলে থাকবে না। তবে হ্যাঁ, বেশ কিছু প্যারামিটার্স আছে যেই ক্ষেত্রে বিভিন্ন মানুষজন যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল হবে, এভিডেন্স ট্যাম্পার করতে পারে, সেই সমস্ত মানুষকে বেলে রাখা যায় না। তো আমার মনে হয় সিবিআই এই বিষয়গুলো ক্যান্সেলেশনে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। দেখা যাক, আমরা সেই দিকে আশা রাখবো। না, এটা আমাদের তো রাজ্য সভাপতি বা রাজ্যের আমাদের এটা ঘোষিত কর্মসূচি। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এখানে এসেছি। ওই দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং যে সকল ইস্যু চলছে বাংলার বুকে, অরাজক পরিস্থিতি এবং এই আরজিকর ইস্যুতে মানুষ ফেটে পড়েছে এবং এক মুহূর্ত মমতা ব্যানার্জির অধিকার নেই, নৈতিক। অনৈতিক হলে তো কিছু বলার করার নেই, ওনার তো কোনো অধিকার নেই
ক্ষমতায় থাকা, নৈতিকতা যদি ওনার বোধ থাকে, সেই দাবিতেই আমরা তো রাজ্য জুড়ে আমাদের মিছিল, মিটিং, ধর্না সব চলছে। এইটা নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই, তার কারণ নির্যাতিতার বাবা মা কাকে উকিল রাখবেন, কাকে উকিল রাখবেন না। এবং আমি বলবো যে সকলেই মানে যত উকিল রয়েছে, একেবারে ওই রাজ্য সরকারের ওই যে 20 লাখই বা কোটিপতি উকিল বাদ দিয়ে যত উকিলই রয়েছে, তারা তো সকলেই নির্যাতিতার হয়েই বা এই যে অনিয়ম বেনিয়ম ধামাচাপা দেওয়ার যে ঘটনা, নির্যাতিতার ঘটনায়, আরজি করের ঘটনায়, সকলেই তো সেটার হয়েই বলবে। বিষয় 4টে বিষয়। একটা হচ্ছে যে পশ্চিমবাংলায় গত 13 বছর ধরে এহেন কোনো ডিপার্টমেন্ট নেই। শিক্ষা জেলে, খাদ্য জেলে, স্বাস্থ্যও গেছে জেলে, আরও সব বাকি আছে, লাইনে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই যে এটা প্রথম স্ক্যাম, তারপরে সেটার জন্য প্রাণ দিয়ে আমাদের সকলকে উজ্জীবিত, সচেতন এবং লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়ে গেলেন আমাদের ওই বোনটি বা মেয়েটি, এবং সেটার জন্যেই পরিকল্পিত খুন এবং বলাৎকার, এবং সেটাকেই ধামাচাপা দেওয়া, সাক্ষ্য প্রমাণ লোপাট। এই এতগুলো বিষয়, 1, 2, 3, 4, 4টি বিষয়ের ওপর তদন্ত হচ্ছে, এবং 4টি বিষয়ের ওপরই আশা করব অ্যাপেক্স কোর্ট তাদের সুচিন্তিত সিদ্ধান্ত, মতামত বা যা যা নির্দেশ দেওয়ার দেবেন। আজকে আমাদের এই সভা মূলত যিনি অপরাধীদের আড়ালকারীদের নেত্রী হিসেবে নিজেকে জনমানসে প্রতিষ্ঠিত করেছেন, তাকে এই বার্তা পৌঁছে দেওয়া যে এই আরজি করের অপরাধীদের শাস্তি, অপরাধীদের আড়ালকারীদের শাস্তি ছাড়া এটা সম্পূর্ণ হবে না। ফলে পূর্ণাঙ্গ তদন্ত, বৃহত্তর ক্ষেত্র এবং পূর্ণাঙ্গ বিচার, সেই দাবিতে আজকের সভা। ক্রাইম থ্রিলারকেও হার মানাবে এই পুরো ঘটনা, এবং এই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদের একটা বড় অংশ হচ্ছে তথাকথিত শিক্ষিত মানুষ। ফলে এই ঘটনায় অপরাধের প্রমাণ লোপাট করা, পুলিশের ভূমিকা, স্বাস্থ্য দপ্তরের ভূমিকা, এবং শেষ অবধি এটা কোন জায়গায় যায়, মানে কালীঘাট, মুখার্জি স্ট্রিট না ক্যামাক স্ট্রিট না কোথায় যায়, সেটা জানার অপেক্ষায় রাজ্যবাসীর মতন আমরাও রয়েছি। দেখুন, আরো এক কাকু, পরবর্তীকালে এই কাকুরা থাকুক, ভাস্তারা থাকুক, আমাদের মনে হয় পিসিকে ধরতে হবে। যতক্ষণ না পিসি ধরা পড়বে ততক্ষণ কাকু ভাস্তাদের ধরে আমাদের খুব একটা লাভ হবে। বাঘরা তো মানহানির মামলা করেছে, বলছে বাঘকে নাকি গরুচোর বলে মানুষ রাস্তায় ডাকাডাকি করে। ফলে এইটুকু শুধু বলে রাখতে পারি, জামিন পাওয়া মানেই অপরাধ থেকে খালাস হয়ে যাওয়া নয়। এর আগে আমরা লালু প্রসাদ যাদবকে দেখেছি 96 মামলায় 2020-তে এসে ওনাকে পূর্ণাঙ্গ শাস্তি ভোগ করতে হয়েছে। হয়তো মান অভিমান, রাগ, পূর্ব রাগ কি চলছে বলতে পারবো না, তবে অনুব্রতর সাথে উনি নিজেকে যদি আলাদা রাখতে চান সে হবে না। আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী হচ্ছে মাস্টার মাইন্ড রাজ্যের সমস্ত দুর্নীতির ক্ষেত্রে। দেখুন, জামিন পাওয়াটা একটা বিচার প্রক্রিয়ার অঙ্গ। আইপিসি হোক, বিএনএসএ হোক, আপনাকে একটা জায়গায় জামিন দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু জামিন পাওয়া মানে অপরাধ থেকে খালাস হয়ে যাওয়া নয়। আমি লালু প্রসাদ যাদবের উদাহরণটা এই কারণে দিলাম, কিছু মানুষ বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। আমরা বিজেপি বলছি এদেরকে আমাদের আইনে যা যা দণ্ড আছে সেই দণ্ড ভোগ করিয়েছেন। দেখুন, উনি দু কারণে মুখ খোলেন, একটা খেতে আর একটা মিথ্যে কথা বলতে। ওনার কথা আর কেউ বিশ্বাস করে না। মূল উদ্দেশ্য যেটা, সেটা যার বাড়ির পাশে সভা হচ্ছে উনি বুঝতে পারছেন না তো যে আরজি করে জাস্টিস পেতে গেলে উনি মুখ্যমন্ত্রী থাকলে এই জাস্টিস পাওয়া সম্ভব না। তার কারণ যেখানে হয়েছে আরজি কর, স্বাস্থ্য দপ্তরের মাথায় কে উনি, কারা বলছে মানে কারা বটস্টাফ ইনভেস্টিগেশন করেছে কলকাতা পুলিশ, তো পুলিশের মাথায় কে সেই উনি। তা উনি যদি সব কিছুর মাথায় থাকেন তাহলে সেখানে জাস্টিস কি করে আপনি পাবেন? তাই জাস্টিস পেতে গেলে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উনি থাকলে পশ্চিমবঙ্গের কোনো মানুষই জাস্টিস পাবেন না। উনিই বলেছিলেন না, ইনি খুব ভালো কাজ করেছে, কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে, সব বক্তব্য ওনারই তো। আমাকে তো পদত্যাগপত্র দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করছি না এখন। পরবর্তীকালে অবশ্য গ্রহণ করলেন
এত ভালো কাজ করেছে সিবিআই, ওসি টালাকে তুলে নিয়ে গেছে। শুধু ওসি টালাকে তুললে হবে না, ওসি টালাকে কার কাছ থেকে নির্দেশ এসেছিল তাদেরকেও টেনে তুলতে হবে এবার। কারণ শুধু তো আমি ওসি টালার দোষ দেখি না, ওসি টালার দোষ করেছেন বটে, তার ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, কে নির্দেশ দিয়েছিল সেগুলো খতিয়ে দেখতে হবে। নিশ্চয়ই সিবিআই সেগুলো দেখছে না। জেরার জন্য তো ডাকবে, জেরার জন্য তো আমার মনে হয় যিনি প্রাক্তন সিপি বিনীত গোয়েলকেও ডাকা উচিত, ওখানকার যারা ডিসি ছিলেন তাদেরকেও ডাকা উচিত। একজন ডিসিকে, ডিসি নর্থকে ইতিমধ্যে দেখেছেন, ডিসি সেন্ট্রালকেও ডাকা উচিত তো ওখানে সিবিআইয়ের তরফ থেকে। তার কারণ উনি যে প্রেসটা করেছিলেন সেই প্রেসে উনি দেখিয়েছিলেন একজন ব্যক্তিকে, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে আইএমএ সেটাকে রিফিউট করে বলেছে ওটা ডক্টর অভিক দে। তারপর থেকে আর কোনো ক্ল্যারিফিকেশন তাদের কাছ থেকে আসেনি। সেই ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আমরা ডিসি সেন্টার ঘেরাও পর্যন্ত করেছিলাম, কিন্তু ক্ল্যারিফিকেশন আসছে না। তাহলে এই যে বিভিন্ন ছেলেদের, আমাদের সাধারণ নাগরিককে মাঝে মধ্যেই দেখছি ফেসবুকে কিছু সে পোস্ট করেছে বা কোনো মন্তব্য করেছে, তাকে কেস দেওয়া হচ্ছে, ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে গুজব ছড়াবেন না। যখন এই দায়িত্বপ্রাপ্ত মানুষ যারা গুজব ছড়াচ্ছেন তাদের শাস্তিটা কি হবে? তাদের শাস্তির কথা কে ভাববে? নয় আপনারা চুপ করে থাকুন, মানুষকে বিভ্রান্ত করবেন না। আর কেন তাহলে পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই প্রশ্ন আমাদের জাগছে। মানুষ তো জিজ্ঞেস করছে যদি ওটা না হয়ে থাকে তাহলে এটা বলা হলো কেন? যদি উনি দোষ করে থাকেন, আমি কালকে ওনার একটা দেখছিলাম একটা টিভি চ্যানেলে, যে উনি নাকি উড়িষ্যা চলে গেছিলেন, আবার উড়িষ্যা থেকে ফিরে এসছেন, তারপরে উনি রিসিভ করেছেন, ওনাকে ওনার কাজের ব্যাখ্যা দিতে হবে। শুনলাম উনি নাকি সিপিএম করতেন, সিপিএম আবার তড়িঘড়ি প্রেস করে বলেছেন না উনি সিপিএম ছিলেন এক সময়, এখন নাকি সিপিএম করেন না। সে দায়ভারটা ওনাদেরই নিতে হবে, যে কি করে না করে সেটা তাদের বুঝতে হবে। কিন্তু মূল উদ্দেশ্য হলো উনি ওখানে কি করছিলেন, ওনার সঙ্গে সন্দীপ ঘোষের পূর্ব পরিচিত ছিল কি না, এবং যেখানে যিনি পোস্টমর্টেম করেছেন ওয়ান অফ দ্য ডক্টরস মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, উনি বলেছেন যে ওই ভদ্রলোক বলেছিলেন না আজকের মধ্যেই করতে হবে। ওনার এত তারা কিসের ছিল জানি না। সিবিআই নিশ্চয়ই জিনিসগুলো খতিয়ে দেখবে, দেখা উচিত সেগুলো। হ্যাঁ, এবার কি আর তো কালকে দেখলাম ডাকডোল নিয়ে পিটিয়ে তৃণমূলীরা তাদের রিসিভ করছে। চোরেদের রিসিভ করার জন্য তৃণমূলীরা ঢাকঢোল পেটাচ্ছে, মানুষ দেখছে। জেল থেকে চোর ছাড়া পেয়েছে তার জন্য ঢাকঢোল পিটিয়ে বলছে কি বাঘ ফিরে এসছে। বাঘ না বেড়াল সেটা মানুষ বুঝিয়ে দেবে। চোরেদের ফিরে এলে তাদের জেলে যেরকম ট্রিটমেন্ট ছিল বাইরেও তাদের সেম ট্রিটমেন্ট হওয়া উচিত। ওই চড়াম চড়াম করে ঢাক বাজাতে এলে লোকে এবার কারপিঠে বাজায় দেখবে। উনি কখন কি বলেন উনি নিজেই জানেন না। ওনার যেমন নিজের ইচ্ছে, ওনার মনে হলো আমি ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেবো, উনি চাইলে পারবেন। উনি যে ইলেকট্রিসিটিগুলো নেন সেগুলো তার ছিন্ন করে দিন, যে বিদ্যুৎগুলো ওখান থেকে মানুষ পায় সেগুলো উনি বলুন যে নেবেন না পশ্চিমবঙ্গ। বোকা বোকা কথা বলে লাভ নেই। উনি নিজের দায়ভার সবসময় অন্যের ঘাড়ে চাপিয়ে এসছেন, সেই এক রাজনীতি। এগুলো বিরোধী দলে থাকলে এসব রাজনীতি উনি করতেন, মানুষ খেত। এখন উনি সরকারে আছেন, ভুলে যান মাঝে মধ্যে সত্তাটা। তো ওনার সব কিছু ডকুমেন্টেড। এখন ডিবিসিতে ওনার কোন আধিকারিক রয়েছেন, কে ওই কমিটির মধ্যে রয়েছে, যে ওই বোর্ডে রয়েছে, তারা ওইখানে যখন রেজলিউশন হয়েছে তাদের সই আছে কিনা, তাদের কি বক্তব্য ছিল, সব তো ডকুমেন্টেড। উনি ইচ্ছে হলে আর বলে যাবেন মনের ইচ্ছে মতো আমি বলে গেলাম। উনি গল্পের গরু গাছে উঠিয়ে দেন, উনি কখন কি বলেন নিজে খেয়াল রাখেন না। ওই বিষ্ণু মাতা বললে ওরকমই হয়। সভা নিয়ে বক্তব্য কি? আজকে তো আমরা কালীঘাটে টালির খেলা যেতে চাইছিলাম। কালীঘাটে কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় দুঃসম্পর্ক আত্মীয় সঞ্জিত ঘোষ কত পরম আত্মীয়। 2021 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, আর মুখ্যমন্ত্রী ওই সঞ্জিত ঘোষকে ডবল ডবল চাকরি দিয়েছেন। আসলে বাংলার মানুষ জেনে গেছে জনতা আসল অপরাধী মমতা। ভালো তো, সাধুবাদ তো। কপিল সিব্বালকে যেভাবে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে মুখ্যমন্ত্রী তাকে ভাড়া করে জাস্টিসকে চাপা দেওয়ার জন্য যে রণকৌশল তৈরি করেছে, আজকে নির্যাতিতার পরিবার ভালো উকিল দিলে বিচারটা আরো তো দ্রুত হবে এবং সিবিআই সক্রিয় আছে। বিধানসভা আইন পাস করলেন যে নির্যাতিতার নির্ভয়ার বিচার দ্রুত হবে, আর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে শুনানি পিছিয়ে দেওয়া। এটা দ্বিধাচারিতা নয়? আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাই,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই আর ওই চা খেয়ে এসে আন্দোলনে পাল্টি খেয়ে যাবে, ওই আন্দোলন তো আমরা করি না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রতি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা রাজপথে আছি, অভয়া যতদিন বিচার না পাবে আমাদের আন্দোলন চলবে। কেষ্টবাবু বলছেন, কেষ্টবাবু যাকে ফিরহাদ হাকিম ববি বলেছিল বাঘ বাঘ, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বীর। আচ্ছা, এই যিনি বাঘ বলেছিলেন তিনি কেন গেলেন না? 24 ঘন্টা থেকে 72 ঘন্টা হতে গেলেন, তিনি কেন গেলেন না সিউড়িতে? আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিং করছেন বীরভূমেতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 মিনিট ডিস্টেন্স, মমতা বন্দ্যোপাধ্যায় কি যেতে পারলেন না বীরের বাড়িতে? আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, সিবিআইয়ের কাছে মুখ খুলে দিয়েছে। অনুব্রত মণ্ডল ভাইপোর জেল অবধারিত, কয়লা চোর, গরু চোর, সব কিছুতে যুক্ত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জেল অবধারিত, নাম বলে দিয়ে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব রাখছেন। দেখুন, কাউকে তো জেলে সারা জীবন আটকে রাখা যায় না। ভারতবর্ষের যে আইন আছে এবং তাকে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে, ঠিক আছে। নিশ্চিত রূপে কোনো যদি কিছু পায় আবার সিবিআই ডাকবে, আবার কোর্ট মনিটরিং করছে, কোর্ট মনিটরিং এর উপরে সবকিছু হচ্ছে। লাশ কাটা ঘরে তো আরো অনেক রহস্য লুকিয়ে আছে বলে আমরা জানতে পারছি। মানে ডেড বডিকে নিয়েও এত বড় বড় ব্যবসা করা যায়। এবং সব থেকে বড় কথা, আরেকটা যে মারাত্মক অভিযোগ উঠছে, যেটা ডার্ক ওয়েবে বিভিন্ন পর্নের সংক্রান্ত যে সমস্ত কথাগুলো উঠছে, এগুলো ভয়ঙ্কর এবং মারাত্মক অভিযোগ। ডেড বডির মানে স্কেলিটন থেকে আরম্ভ করে, ভিসেরা থেকে আরম্ভ করে বিভিন্ন দাবি এবং পার্টস বিক্রি করা, এইগুলো তো মারাত্মক অভিযোগ। এবং সবকটা তদন্তই যদি ঠিক মতো করতে পারে সিবিআই, এর রহস্য মানে আমাদের এই শার্লক হোমসও ফেল করে যেত। না, কখনোই না। দেখুন, এই সিস্টেম বহুদিন ধরে চলছে। এই দুর্নীতি যদি শিকড় থেকে বার করতে হয়, তাহলে সকলকে এগিয়ে আসতে হবে। আমি এক্ষেত্রে শুধু বলছি না সিবিআই আজকে তদন্ত করে বার করে দিল, 10টা লোকের এগেনস্টে চার্জশিট দিয়ে দিল, শেষ হয়ে যাবে, কখনো নয়। এক্ষেত্রে সরকার যদি রাজধর্ম পালন না করে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি অ্যাজ এ স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাজ এ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যদি প্রকৃত যারা দোষী তাদের যদি সমূলে উৎপাটন না করেন এবং তাদের এগেনস্টে যথাযথ শাস্তি না, এদের কারো চাকরি থাকা উচিত না এবং এদের জেলে থাকা উচিত। সেই ব্যবস্থাটা যদি ওনার দিক থেকে এনশিওর করা হয়, সকলে মিলে যদি সেই তার দায়িত্ব পালন করে, সঙ্গে সঠিক তদন্ত হয়, তখনই কিন্তু এর আসল যে সিস্টেমের ওপরে আঘাত করা যাবে। না হলে ওই 4টে লোককে ফিক্স আপ করে কি 10টা লোককে ফিক্স আপ করে এটা কখনোই সমূলে শেষ করা সম্ভব নয়। দেখুন, প্রাইস পোস্টিং আমি বলবো না, এডিজি র্যাঙ্কে কমিশনার অফ পুলিশে একটা পোস্টিং, এসটিএফ ও একটা পোস্টিং, কিন্তু এক্ষেত্রে যেহেতু ওনার কাছে এত বড় অভিযোগ উঠেছে, ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কম্পালসারি ওয়েটিং হোক, সাসপেনশন হোক বা বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে যদি তদন্তটা হতো, সেটা অনেক বেটার, মানুষের কাছে বার্তা নিয়ে যেত। উনি যদি ক্লিন চিট দিয়ে বেরিয়ে আসতেন, অসুবিধা কিছু ছিল না। সেক্ষেত্রে কোনো তার চাকরির ওপরে কোনো মানে তার এফেক্ট পড়তো না। কিন্তু যেহেতু তাকে সম র্যাঙ্কেরই একটা জায়গায় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অভিযোগটা আরো গুরুতর বলে মনে হয়েছে। দেখুন, এটা তো জয় পরাজয় এভাবে বলতে পারবো না, তবে যারা জুনিয়র চিকিৎসক তাদের একটা এন্ট্রান্সশিপ যে তারা করেন, তাদেরও একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এটা একটা ট্রেনিং পিরিয়ড বলতে পারেন, ট্রেনিং পিরিয়ড, ওখানে একটা সার্ভিস দিতে হয়। তা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানে পুরোটা ডিস্টার্ব হচ্ছে, তাদেরও বছর একটা নষ্ট হয়ে যেত এরকম, বা পরবর্তীকালে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হতো। তো তারা চেয়েছিল একটা সঠিকভাবে একটা ওয়ে আউট বেরোতে, কিন্তু আমার মনে হয় যে ওয়ে আউট গুলো বেরিয়েছে সেটা যথাযথ নয়, কারণ তারা তো অনেকটা ইম্যাচিওর। তো ফলে যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের কোনো দায়িত্বই সঠিকভাবে মিটেছে বলে আমরা পাচ্ছি না। সেটা উল্টো মানুষ যারা এতদিন ধরে রাত জেগেছে, আন্দোলন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে তাদের স্বপ্নটা অধরাই থেকে গেছে। দেখুন, যেটা সিবিআই যেটা ভুল করেছে বলে আমরা পাচ্ছি, যে ওই যেটা তার চার্জশিট ছিল সেটা কপি সার্ভিস করা যায়নি, অত্যন্ত বড় চার্জশিট ছিল, বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, সেটা ট্রান্সলেট করে বিচারককে বা অন্যান্য সবাইকে যেটা সার্ভিস কপি সার্ভিস ঠিক সময় হয়নি।
এটা যদি হয়ে থাকে তাহলে অনেকটা গাফিলতি বা অনেকটা দুর্বলতা। এটা যদি হতো তাহলে কাস্টডি ট্রায়াল হতো। সঙ্গে এটাও বলবো, দেখুন বেল মানুষের একটা অধিকার, তো কোর্ট মনে করেছে সেক্ষেত্রে বেল দিয়েছে। কোর্টের এটা আমি খারাপ কোনো চোখে দেখি না। তবে এটা হচ্ছে যে তদন্তর ক্ষেত্রে আরো যদি দায়িত্বশীল সিবিআই বা ইডি হয় তাহলে আমার মনে হয় মানে মানুষের প্রত্যাশা ওরা আরো বেশি পূরণ করতে পারবে। না হলে পশ্চিমবঙ্গে এটা নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে বড় ক্ষোভ তৈরি হচ্ছে। 1 ঘন্টা 10 মিনিটে পোস্টমর্টম করা হয়েছে এবং পোস্টমর্টমের ক্ষেত্রে আমি যেটুকু মনে করি আইনের ছাত্র হিসাবে, এই যে ডোমেরা যে লিস্ট বানায় যে কাট মার্ক কোথায় আছে, কোথায় ইনজুরি মার্ক আছে, এবং যে ভিডিওটা সিবিআই পেয়েছে সেটাও জানা যাচ্ছে যে সেখানে যথেষ্ট কিন্তু হেজি আছে। যে কাট মার্কগুলো আইদার আপনার অন্ধকার জায়গায় হয়েছে, পর্যাপ্ত আলো ছিল না, যে কারণে সবসময়ের জন্য ময়নাতদন্ত ইন ডে লাইটে করা উচিত, আদারওয়াইজ পর্যাপ্ত আলো না থাকবার জন্য সেই কাটমার্কগুলোর পুঙ্খানুপুঙ্খ যে তালিকা একদম ফরেন্সিক যে ডক্টর থাকেন তাকে করেন, বলে দেন যে এই জায়গায় আছে ম্যাডাম বা স্যার, তো তারা তার সঙ্গে সেটা ভেরিফাই করে নেয়। কিন্তু এক্ষেত্রে সেই জায়গাটা আমরা গলদ দেখেছি। এবং এছাড়া তো সুপ্রিম কোর্টে তো প্রকাশ হয়েই গেছে যে চালান ছিল না, বা পোস্টমর্টম রিপোর্টে পোশাক নিয়ে একটা পুলিশি রিপোর্টের সঙ্গে পোস্টমর্টম রিপোর্টের একটা গরমিল হয়েছে। সেখানে এখন মনে করছে সিবিআই যেটা ইচ্ছাকৃতভাবে এরকম একটা অসমাপ্ত রিপোর্ট বানানো হয়েছে কিনা, যে রিপোর্টের ভিত্তিতে আদালতে গেলে দোষীরা পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যেতে পারে। আমরা যেমন কামদুনির ক্ষেত্রে দেখেছিলাম, হাইকোর্টের কিন্তু অর্ডারে পরিষ্কারভাবে লেখা ছিল যে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে এবং রাজ্য পুলিশের গাফিলতির কারণে দুষ্কৃতীদের সাজা দেয়া গেল না, তাদেরকে বেকসুর খালাস করতে হলো। হ্যাঁ, সেটা দিলীপদা ঠিকই বলেছেন। আন্দোলনের উদ্দেশ্যটা যেটা ছিল প্রথম দিকে, পরদিকে কিছু বামপন্থী অতি বাম নকশালিরা ঢুকে গিয়ে আন্দোলনকে সেটিং করে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। দিলীপদা হয়তো সেটাই বলতে চেয়েছেন। সেটা খুবই খারাপ জিনিস, আমাদের চোখে খুবই খারাপ। আশা করি উনি জামিন পেয়েছেন, কেস থেকে এখনো মুক্তি পাননি, নিশ্চয়ই সময় হবে, আবার যেতে হবে। আমরা সবসময় আমাদের আইন ব্যবস্থার উপর বিশ্বাসী। নিশ্চয় ওনারা যেভাবে বেরিয়ে এসছে, আইনের প্রক্রিয়ায় বেরিয়ে আসছে, আবার আইনের প্রক্রিয়ায় আবার ভেতরে যাবে।